ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ মডিউল নাম্বার 14। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট পড়াবো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা যেই পার্টটা করাবো সেই পার্টটা হচ্ছে কি ক্লজ। এই ক্লজ হচ্ছে ইংলিশ গ্রামারের একটা খুব সিগনিফিক্যান্ট পার্ট, বাট খুব সিম্পল পার্ট। কিন্তু অনেকেই এই ক্লজ নিয়ে, বিশেষ করে জয়েন উইথ ক্লজ যখন থাকে, এটা নিয়ে খুব কমপ্লিকেশনে ভোগে। আমি মনে করি যে আজকের পর থেকে আর কারো কোনো কমপ্লিকেশন থাকবে না। দেখো, সবার ফার্স্টে আমরা বুঝবো যে ক্লজটা কি। দেখো, এখানে তোমাদের আমি লিখে দিয়েছি যে আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? এর জন্য তোমাদের কি করতে হবে, আগের যে ক্লাসগুলো আমি করেছিলাম সেগুলো একটু দেখতে হবে এই সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নেবে, কোনো সমস্যা নেই। দেখো, একটা ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে বাট ফর্মিং আ পার্ট অফ বিগার সেন্টেন্স, একটা বড় সেন্টেন্সের একটা টুকরো অংশ, সেই অংশটাকেই বলবো কিন্তু আমরা ক্লজ। মানে বলতে পারি যে ক্লজ ইজ নট আ সেন্টেন্স বাট ইট ইজ আ পার্ট অফ সেন্টেন্স। এক্সাম্পল দিলে পরিষ্কার বুঝে যাবে যে ক্লজটা কি। দেখো, তোমাদের এখানে আমি লিখেছি যে এভরি ক্লজ মাস্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব and the number of finite verbs indicate the number of clauses. এটা একটু মাথায় রাখবে, the number of finite verbs indicates the number of clauses. তোমাদের ফ্রেজের সময় দেখবে আমি তোমাদের পড়িয়ে দিয়েছিলাম যে যেখানে সাবজেক্ট এবং ভার্বের একটা কম্বিনেশন কিন্তু থাকে না, বেসিক্যালি ফাইনাইট ভার্ব। কিন্তু এই ফ্রেজ এবং ক্লজের মধ্যে যদি পার্থক্য যদি আমরা বলি তাহলে এটাই, এভরি ক্লজ মাস্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব। প্রত্যেকটা ক্লজে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে, অ্যান্ড দ্য নাম্বার অফ ফাইনাইট ভার্বস ইন্ডিকেট দ্য নাম্বার অফ ক্লজেস। এবং যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো ক্লজ আছে সেই সেন্টেন্সটিতে, এটাই নির্দেশ করে। এইবার আমরা আসছি ক্লজের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেগুলো। দেখো, এই ক্লজকে প্রথমত আমরা তিনটি ভাগে ভাগ করবো। একটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ, একটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর একটাকে বলবো কোঅর্ডিনেটিং ক্লজ। এই যে প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজটা, এই ক্লজটাকে অনেকে ইনডিপেন্ডেন্ট ক্লজ বলে। কেন বলে আমরা পরে স্লাইডে যখন চলে যাব তখন আমরা সেখানে এলাবোরেটলি ডেসক্রাইব করে দেবো। সাবঅর্ডিনেট ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। আচ্ছা, যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের ভালো করে বুঝতে হবে, বিশেষ করে দেখবে ক্লজ দিয়ে যখন জয়েন দেয়, যেমন জয়েন উইথ নাউন ক্লজ, জয়েন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ যখন দেয়, এগুলো নিয়ে ছাত্রছাত্রীরা খুব একটা কমপ্লিকেশনে ভোগে। এই সাবঅর্ডিনেট ক্লজের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে এগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। আমরা সরাসরি চলে যাব পরের স্লাইডে। দেখো, ফার্স্টে আমরা এবার একটু জানবো যে প্রিন্সিপাল ক্লজটা কাকে বলে। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইট ইজ আ ক্লজ হুইচ ইজ ইনডিপেন্ডেন্ট। তাই আমি আগে বললাম যে প্রিন্সিপাল ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট, তাই এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড ইট ইজ নট পার্ট অফ অ্যানাদার ক্লজ। এটাও একটা ক্লজ, কিন্তু প্রিন্সিপাল ক্লজটা, দেখো একটা সেন্টেন্সের মাধ্যমে বলি। মনে করো আই টোল্ড ইউ দ্যাট আই ডিড নট নো, তাই তো? এটা একটা কি সেন্টেন্স, তাই তো? দেখো, এই যে আই টোল্ড ইউ, এইটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ, আর বাদ বাকি যে অংশটা রয়েছে এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। কেন? দেখো, প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে এই ক্লজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে কি, দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এই সেন্টেন্সটাকে যদি আমি আলাদা করে দিই আই টোল্ড ইউ, তাহলে কিন্তু তার অর্থ হবে, তাহলে এই আই টোল্ড ইউ এটা কিন্তু নিজের অর্থ প্রকাশ করবার জন্য কারো উপরে ডিপেন্ড করতে হচ্ছে না, তাই এগুলোকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল। দেখো পরেরটা, দ্যাট আই ডিড নট নো, যদি আমি এই সেন্টেন্সটাকে আলাদা করে বসিয়ে দিই কোনো মানে হবে? হবে না, তাই তো? দেখো পরেরটায় তাই আমি দেখিয়েছি সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলবো। তাহলে ইট ইজ আ ক্লজ অ্যাক্ট অ্যাজ এ পার্ট অফ অ্যানাদার ক্লজ, ঠিক আছে? তাহলে এখানে সেম আমি এক্সাম্পল দিয়েছি, কারণ দেখো আই টোল্ড ইউ এটা প্রিন্সিপাল ক্লজ, পরেরটা টোটালটা দ্যাট আই ডিড নট নো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কেন? দেখো এই দ্যাট আই ডিড নট নো এটার অর্থ প্রকাশ করবার জন্যে কিন্তু আই টোল্ডের উপরে ডিপেন্ড করছে, মানে যেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ মানেই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? পরেরটা আসি কোঅর্ডিনেটিং ক্লজ।
এই কোঅর্ডিনেটিং ক্লজটা when two or more clauses have equal value কেন বলছি, মেক আপ আ সেন্টেন্স দ্যাট আর কল্ড কোঅর্ডিনেটিং ক্লজ, মানে দুটো স্বাধীন বাক্য মাঝখানে কোনো লিঙ্কার কনজাংশন দ্বারা যুক্ত করা রয়েছে, যদি এ ধরনের কোনো ক্লজ থাকে তাকে বলবো আমরা কোঅর্ডিনেটিং ক্লজ। ইকুয়াল ভ্যালু কেন, দেখো এখানে আমি একটা সেন্টেন্স বলেছি, দেখো আই ডিড নট নো, মাঝখানে যুক্ত রয়েছে অ্যান্ড দিয়ে, আই টোল্ড ইউ ইট, দেখো এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, সম্পূর্ণ একটা স্বাধীন বাক্য। পরেরটা যেটা রয়েছে আই টোল্ড ইউ ইট, এটাও কিন্তু একটা স্বাধীন বাক্য। এই যে দুটো ইকুয়াল ভ্যালুর সেন্টেন্স যুক্ত করলাম আমরা, এই যে সেন্টেন্সের অংশটা, এটাকে বলবো আমরা কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ কি আমরা জানলাম। এটা আমাদের এরপরে আমাদের মেনলি যে জিনিসটা বুঝতে হবে সেইটা লক্ষ্য করো। দেখো এইবার আমরা সাবঅর্ডিনেট ক্লজের যে বিভিন্ন ভাগগুলোর মধ্যে ফার্স্টে আমরা করব নাউন ক্লজ, হুইচ ইজ অলসো নোন অ্যাজ নমিনাল ক্লজ। দেখবে তোমরা বিভিন্ন বই খুলবে, গ্রামার খুলবে, দেখবে এত কমপ্লিকেটেড করে সেই জায়গাগুলো প্রেজেন্ট করা আছে, এই জন্যই স্টুডেন্টরা আরো বেশি কনফিউজড হয়ে যায়। তোমরা অত কিছু ভাববেই না। নাউন ক্লজ পড়ার সময় একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তার আগে তোমাদের একটা কথা বলি, ক্লজ শেখার আগে তোমরা সবার ফার্স্টে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে অতি অবশ্যই পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর কাজগুলো কি, এগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখে নিতে হবে, না হলে কিন্তু জিনিসটা ঠিকঠাক বুঝতে পারবে না। যখন দেখবে নাউন ক্লজ যখন তোমরা করতে যাবে, তখন দেখবে সাবজেক্ট অফ এ ভার্ব, বিভিন্ন বইতে এরকম ভাবে থাকে, অবজেক্ট অফ এ ভার্ব, প্রিপোজিশন অফ অবজেক্ট ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে লেখা থাকে ভাগ 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 করে। ওরকম ভাবে তোমরা সব ভাববেই না, অত জটিল করে শিখলে সব মাথা থেকে বেরিয়ে যাবে। একদম সিম্পল একটা কনসেপ্ট মনে রাখবে যে আ নাউন ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, অবশ্যই ক্লজ মানে গ্রুপ অফ ওয়ার্ডস, আগেই বললাম, কন্টেইনস আ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যেটা তোমাদের মনে রাখতে হবে, ডাজ দ্য ওয়ার্ক অফ আ নাউন, ব্যাস দ্যাটস অল। এই যে মনে রাখবে যে নাউন ক্লজটা কি, নাউন ক্লজটা হচ্ছে গিয়ে কতগুলো ওয়ার্ডের একটা কম্বিনেশন, এই যে টোটাল কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা পুরোটাই নাউনের মতো কাজ করে, তাই জন্য এটাকে বলবো আমরা নাউন ক্লজ। দেখবে যখন তোমাদের বিশেষ করে জয়েন উইথ নাউন ক্লজ দেয়, অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে, আমি জন্য লিঙ্কার্স দেখুন এখানে লিখে দিয়েছি, এগুলো তোমরা একটু মাথায় রাখবে। অনেকে মনে করে কি নাউন ক্লজ মানি দ্যাট দ্বারা যুক্ত করলে সেটা নাউন ক্লজ হয়ে গেল, এরকম কোনো কনসেপ্ট নেই। দ্যাট দিয়ে যুক্ত করলে সেটা নাউন ক্লজ, হুইচ ওয়ার্ড দিয়ে যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, নো, এরকম ভাবে কোনোদিন হয় না। তোমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের যখন ক্লজটা করব সেই টোটাল অংশটা নাউনের মতো কাজ করছে কিনা। তাহলে নাউনের মতো কাজ করছে কিনা সেটা জানার জন্য তাহলে তোমাকে অতি অবশ্যই পার্টস অফ স্পিচের পার্টটা তোমাকে দেখতে হবে, নাহলে তুমি কি করে বুঝবে যে নাউন কিরকম কাজ করে। সেই জন্যই তোমাদের বললাম পার্টস অফ স্পিচটা দেখতে। দেখো এক্সাম্পল দিলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো আই নো হোয়ার হি লিভস, এক্সাম্পল, এটা নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? এই দেখো আমি জানি হোয়ার হি লিভস, তাই তো, এই যে হোয়ার হি লিভসটা এই টোটালটা কাজ করছে কিন্তু একটা নাউনের মতো। দেখো তার মানে বলতে পারি আই নো হিজ রেসিডেন্স, তাহলে এটা কিসের মতো কাজ করছে? নাউনের মতো কাজ করছে। তাহলে হোয়ার হি লিভস তিনটে ওয়ার্ডের একটা কম্বিনেশন এবং সেটা কাজ করছে নাউনের মতো, সো ইট ইজ কল্ড নাউন ক্লজ। সিম্পল কনসেপ্ট। পরে দেখো একটা এক্সাম্পল দিয়েছি, হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ ইজ আনসার্টেন। এই যে হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, এই টোটালটা কিন্তু একটা নাউনের মতো কাজ করছে। মানে হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ আমরা বলতে পারি দ্য অ্যারাইভেল টাইম অফ দ্য ট্রেন, তাহলে এই টোটাল অংশটা কিসের মতো কাজ করছে? নাউনের মতো কাজ করছে, সো ইট ইজ নাউন ক্লজ। একদম সিম্পল ব্যাপার। দেয়ার ইজ এ রিউমার দ্যাট শি ইজ ডেড, তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ এ রিউমার অ্যাবাউট হিজ ডেথ, বলতে পারি। তাহলে যে দ্যাট শি ইজ ডেড, এই টোটাল অংশটা নাউনের মতো কাজ করছে, তাই তাকে বলবো আমরা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। তোমরা বিভিন্ন বইতে দেখবে কোনোটা নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে, কোনোটা অবজেক্ট হিসেবে, কোনোটা প্রিপোজিশন ইত্যাদি, এগুলো কোনো মাথায় নেবার প্রয়োজন নেই। জাস্ট পার্টস অফ স্পিচে গিয়ে নাউনের কাজটা কি আমরা দেখব এবং আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস তোমাকে করতেই হবে, না হলে তো আমি বুঝলাম প্র্যাকটিস না করলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না এবং ইন ফিউচার কিন্তু ভুলে যাবে। আসছি আমরা পরের পার্টে, একদম সেম হুবহু এক, হুবহু এক। অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। দেখো adjective clause is a group of words, contains a subject and predicate that does the work of an adjective.
অ্যাডজেক্টিভের কাজ কি করেছিলাম আমরা পার্টস অফ স্পিচে, যে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা পার্ট, সেটা হচ্ছে বিশেষ কেউকে দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাহলে সেটাকে বলবো কি আমরা অ্যাডজেক্টিভ। কোনো সেন্টেন্সে যদি সেটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কতগুলো কম্বিনেশন অফ ওয়ার্ডস, সেটাকেই বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। এর বাইরে অন্য কিছু ভাববে না। দেখো এখানে তোমাদের একটা জিনিস আমি লিখে দিয়েছি সুবিধার্থে, ইন্ট্রোডিউসড বাই, দেখবে এটা সাধারণত যে যুক্ত হয় সেটা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বস দিয়ে দেয়। তোমাদের পরীক্ষার সময় অনেক সময় দেয় যে জয়েন উইথ রিলেটিভ প্রোনাউন, এই জন্য আমি লিখে দিয়েছি দ্যাট, হু, হুইচ, হুম, হুজ, এগুলো রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ অ্যাডভার্বস হচ্ছে হাউ, ওয়্যার, হোয়াই, হোয়েন, অ্যাজ ইত্যাদি ইত্যাদি। তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ করানোর সময় একটা সিম্পল ব্যাপার মাথায় রাখবে। দেখো আমি এখানে লিখেছি আই নো দ্য ম্যান হু ডিড দ্য ওয়ার্ক। দেখো মনে রাখবে সব সময় যে আমরা অ্যাডজেক্টিভটা সবসময় কি করে, নাউনটাকে মডিফাই করে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আই নো দ্য ম্যান হু ডিড দ্য ওয়ার্ক, তাহলে হু ডিড দ্য ওয়ার্ক, যে কাজটি করেছিল, এটা কোন বিশেষ্যকে বোঝাচ্ছে? এই দেখো দ্য ম্যানটিকে বোঝাচ্ছে, তোমাদের আগে করিয়ে দিয়েছিলাম। দ্য ম্যানটি তাহলে কি, এটা হচ্ছে গিয়ে অ্যান্টিসিডেন্ট। তোমাদের আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট আমি বুঝিয়ে দিয়েছিলাম, এই জন্য বলেছিলাম প্রত্যেকটা পার্ট কিন্তু তোমরা কিন্তু পার্ট বাই পার্ট দেখবে। তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ করার সময় এটা দেখবে যে সব সময় আমাদের যে অ্যাডজেক্টিভ ক্লজ আসছে তার আগে কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, না হলে তো নাউনটা তো কখনোই মডিফাই করতে পারবে না, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হলো কিভাবে, এটা মাথায় রাখবে। দেখো পরেরটাও সেম, আই ডু নট নো দ্য টাইম হোয়েন হি কেম হিয়ার, তাহলে যে হোয়েন হি কেম হিয়ার, এটা দেখো কাকে মডিফাই করছে, এই যে দ্য টাইমটাকে, তাহলে এটা কি অ্যান্টিসিডেন্ট, তাই না? তাহলে দ্য টাইমটা কি হয়ে গেল, অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্টিসিডেন্ট। তাহলে পরেরটা কি, পুরো অংশটা হোয়েন হি কেম হিয়ার, এটা কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সো ইট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, তাহলে দেখো লক্ষ্য করো এই যে হোয়ার হি ওয়াজ বর্ন, এটা কাকে বোঝাচ্ছে, এই যে প্লেসটাকে, তাই না? দিস ইজ দ্য প্লেস এইটাকে বোঝাচ্ছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, এই টোটালটা এই অংশটাকে বলবো কি আমরা অ্যান্টিসিডেন্ট। তাহলে সেহেতু পরের অংশটা কিন্তু হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ, মানে কতগুলো কম্বিনেশন অফ ওয়ার্ডস এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সো ইট ইজ কল্ড অ্যাডজেক্টিভ ক্লজ। একদম সিম্পল কনসেপ্ট। আসছি পরের পার্টে আমরা। দেখো অ্যাডভার্বিয়াল আর কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজ কেন, এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে কন্ডিশনাল ক্লজও বলা হয় কারণ এটা কোনো স্থান, কারণ, শর্ত ইত্যাদি বোঝায়, তাই জন্য এটাকে বলবো আমরা কন্ডিশনাল ক্লজ। মাথার মধ্যে অত কিছু ঢোকাবো না, সিম্পলভাবে ভাববো, সিম্পলভাবে করবো। পার্টস অফ স্পিচে আমরা কি করেছিলাম, অ্যাডভার্বের কাজ, সেটা ভার্বকে মডিফাই করে। তাহলে দেখো আমরা এখানে দেখবো অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেইনস এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, একই সেম, খালি এই জায়গাটা মনে রাখতে হবে তোমাকে, ডাজ দ্য ওয়ার্ক অফ আ অ্যাডভার্ব। তাহলে যেই গ্রুপ অফ ওয়ার্ডসটা যদি অ্যাডভার্বের মতো কাজ করে তাহলেই তাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। খুব সিম্পল। লিঙ্ক আর আমি তোমাদের কিছু দিয়ে রেখেছি, আমার অভিজ্ঞতা থেকে আরও আছে, যে এগুলো দিয়েই কিন্তু জয়নিং এর ক্ষেত্রে বেসিক্যালি কিন্তু এগুলোই কাজে লাগে। দেখো আমরা নিচের এক্সাম্পল একটু বুঝবো, এক্সাম্পলগুলো দেখো। আই ডু নট নো হোয়েন হি কেম হিয়ার, তাহলে দেখো এই যে হোয়েন হি কেম হিয়ার, দেখো এই যে হোয়েন হি কেম হিয়ার, এই হোয়েন হি কেম হিয়ারটা টোটালটা কিন্তু একটা অ্যাডভার্বের মতো কাজ করছে। কেন, দেখো আই ডু নট নো হোয়েন হি কেম হিয়ার, তাহলে দেখো এর আগে এই যে ভার্ব এটাকে কিন্তু এটা মডিফাই করছে, তাই জন্য এটাকে আমরা বলবো কি অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস এবং সেটা কিসের মতো কাজ করছে, অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটাও ঠিক এক, আমি ইচ্ছা করে দিয়েছি এটা, দেখো দিস ইজ ওয়্যার হি ওয়াজ বর্ন, তাহলে ওয়্যার হি ওয়াজ বর্ন টোটালটা কিন্তু কি করছে, অ্যাডভার্বের মতো কাজ করছে। দেখো তার আগে কি আছে, ইজ ভার্ব, তাহলে মডিফাই করছে, তাহলে দিস ইজ ওয়্যার হি ওয়াজ বর্ন, তাহলে টোটালটা অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই এটাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটাও সেম, দেখো দে স হোয়ার দ্য বয় ওয়াজ প্লেইং, তাহলে হোয়ার দ্য বয় ওয়াজ প্লেইং এই টোটালটা অ্যাডভার্বের মতো কাজ করছে, তার আগে দেখো কি রয়েছে, সটাকে এটা মডিফাই করেছে, তাই জন্য এটা অ্যাডভার্বের মতো কাজ করছে, গ্রুপ অফ ওয়ার্ডস, তাই তাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। খুব সিম্পল কনসেপ্ট।
তোমাদের আজকে আমি এইটুকুনি বুঝিয়ে দিলাম। এরপরে একটা ক্লাসে তোমাদের খুব সিম্পল ওয়েতে তোমরা বুঝে যাবে যে আমরা কোনো ক্লজ দিয়ে কি করে জয়েন করব। এই জিনিসটা ভালো করে আগে বোঝো বাড়িতে প্র্যাকটিস করো, এরপরে দেখবে জয়েন করা কোনো ব্যাপার না। কোনটা নাউন দিয়ে যুক্ত হবে, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত হবে, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ যুক্ত হবে, এটা ছাত্রছাত্রীরা খুব ভুল করে। তারা ভাবে নাউন ক্লজ মানে দ্যাট দিয়ে যুক্ত করে দিলাম, অ্যাডজেক্টিভ ক্লজ মানে হু হুইজ দ্বারা যুক্ত করে দিলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ মানে হি বা হয়ে দ্বারা দিয়ে যুক্ত করে দিলাম, ইত্যাদি ইত্যাদি। না, তাহলে কনসেপ্টটা হচ্ছে কি এরকম। এগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, আমরা পরের দিন আবার নেক্সট ক্লাসে চলে যাব। ওকে, দ্যাটস অল ফর টুডে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাসগুলো ফলো করতে থাকো। ধন্যবাদ।